নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও প্রত্যেক রেলওয়ে অ্যাসপিরেন্টদের জন্য। যেটা সবথেকে বেশি প্রশ্ন সেটি হচ্ছে গ্রুপ ডির নতুন নিয়োগে শিক্ষাগত যোগ্যতায় আইটিআই প্রয়োজন আছে কি নেই। তার জন্য একটি অফিসিয়াল আপডেট প্রকাশিত করা হয়েছে। অফিসিয়াল সেই নোটিশের মধ্যে কি কি ইনফরমেশন দেওয়া হয়েছে এবং শিক্ষাগত যোগ্যতার পাশে তোমাদের যে মেডিকেল স্ট্যান্ডার্ড রিলেটেড ইনফরমেশন তোমাদের দেব, যেখানে যাদের চোখের সমস্যা আছে বা যাদের চোখে চশমা বা সার্জারি করা আছে তারা কোন কোন পোস্টের জন্য আবেদন করতে পারবে, এবং তোমাদের যারা পিডাব্লিউডি যারা ক্যান্ডিডেট আছো তারা কোন কোন পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকটি তথ্য অর্থাৎ A to Z সম্পূর্ণ তথ্য একদম অফিসিয়ালিভাবে তোমাদের দেব। ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ ভিডিও, তার জন্য স্কিপ না করে কমপ্লিট দেখো, তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। আর এরকমই অফিসিয়াল ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি ইম্পর্টেন্ট নোটিশটা আমি ওপেন করেছি। এটা আরআরবির যে কোনো ওয়েবসাইটেই কিন্তু তোমরা দেখতে পাবে। স্পেশালি ভোপাল যে আরআরবি আছে সেই ভোপাল আরআরবিতে কিন্তু এটা প্রকাশিত করা হয়েছে, যেটি 2019-এর পরে যে 2019-এ যে লাস্ট যে গ্রুপ ডির ভ্যাকেন্সি বেরিয়েছিল, এই গ্রুপ ডির ভ্যাকেন্সির পরবর্তী সময় কিন্তু তোমাদের এই নোটিশটা কিন্তু তোমাদের রেলের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে। তো এই নোটিশে কি কি বলা হচ্ছে সেগুলোর ব্যাপারে জানবে এবং তোমাদের কোন কোন পোস্টে আবেদন করতে পারবে সেগুলোর ব্যাপারেও বলবো। এবং তোমাদের স্পেশালি মেডিকেল স্ট্যান্ডার্ড নিয়ে অনেকের একটা কোয়ারি আছে, যেটা হচ্ছে ল্যাসিক সার্জারি। যাদের চোখের সার্জারি করা আছে তারা কি আবেদন করতে পারবে, কোন পোস্টের জন্য আবেদন করতে পারবে সেই ব্যাপারেও কিন্তু একদম কমপ্লিট অথেন্টিক ইনফরমেশন দেবো। তো দেখো এখানে যেটা বলা হচ্ছে ইম্পর্টেন্ট নোটিশ। এই ইম্পর্টেন্ট নোটিশে কি আছে, ইন্ডিয়ান রেলওয়েজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে বোর্ডের তরফ থেকে এই নোটিশটা প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হচ্ছে রিকুইজিট এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর রেলওয়ে জবস ইন লেভেল 1। লেভেল 1 মানে হচ্ছে গ্রুপ ডি। এখানে গ্রুপ ডির কথা কিন্তু উল্লেখ করা হচ্ছে, যে গ্রুপ ডিতে আইটিআই এর প্রয়োজন আছে কি নেই সেই ব্যাপারটা এখানে বলা হচ্ছে। তো দেখো এখানে যেটা বলছে সেটা হচ্ছে দ্য ওয়ান টাইম এক্সেমশন। মাথায় রাখবে এটা কিন্তু একবারের জন্যই তোমাদের ছাড় দেওয়া হয়েছিল, যেখানে বলা হচ্ছে যে গ্র্যান্টেড বাই ইন্ডিয়ান রেলওয়েজ ইন এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার 2/2018 আর আরআরসি 1/2019। তোমরা যারা 2018 এবং 19-এ যারা ভ্যাকেন্সিতে পার্টিসিপেট করেছিলে, মানে গ্রুপ ডির জন্য যারা আবেদন করেছিলে, তারা অনেকেই জানো যে 2/2018-তে যে শূন্যপদটি ছিল সেখানে 64,000 মতো শূন্যপদ ছিল। যেখানে প্রথম যে নোটিফিকেশন বেরিয়েছিল, ফার্স্ট নোটিফিকেশনের কথা বলছি, ফার্স্ট নোটিফিকেশনে কিন্তু তোমাদের যে যোগ্যতা ছিল সেটা হচ্ছে মাধ্যমিক সঙ্গে আইটিআই যোগ্যতা ছিল। আমি এর নোটিফিকেশানটা আমি দেখাবো, তাহলে তোমাদের কাছে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে তোমাদের সংশোধিত করা হয়েছে, সেই সংশোধিত নোটিফিকেশান করে সেটাকে কি বলা হলো, সেখানে বলা হলো যে না, আর মাধ্যমিকের সাথে আইটিআই না হলেও চলবে, শুধুমাত্র যারা মাধ্যমিক পাশ করেছো তারাও আবেদন করতে পারবে। ঠিক আছে, এটা বেরোলো। তারপরে কি হলো, তারপরে আবার 1/2019 ইলেকশনের আগেই কিন্তু আবার একটা নোটিফিকেশান বেরোলো, সম্ভবত ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে আবার একটা নোটিফিকেশান বেরোলো। সেখানেও কিন্তু এই যারা 10th পাস ক্যান্ডিডেট তারাও কিন্তু সবকটা পোস্টের জন্য আবেদন করতে পারছিল। কিন্তু এবারে কি সেটা পারবে, কতটা চান্স আছে সেটা একবার দেখো। এখানে বলা হচ্ছে ইস্যুড বাই রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ড ইন ফেব্রুয়ারি 2018 আর মার্চ 2019-এ রেসপেক্টিভলি ওয়াজ অনলি স্পেশাল ডিসপেনসেশন ফর দোজ রিক্রুটমেন্ট ড্রাইভ অ্যান্ড সেম হ্যাজ নাও বিন উইথড্র। অর্থাৎ বুঝতে পারছো, যেখানে তোমাদের যে যোগ্যতা মাধ্যমিক সঙ্গে আইটিআই ছিল সেই যোগ্যতাকে কিন্তু তোমাদের তুলে দিয়ে কি করলো, শুধুমাত্র যারা মাধ্যমিক পাশ করেছে তারাও আবেদন করতে পারছিল, এবং যারা মাধ্যমিকের সঙ্গে যারা শুধু আইটিআই করেছো তারাও আবেদন করতে পারছিল। অথবা তোমাদের এখানে যারা ন্যাক করেছে, মানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট যাদের আছে তারাও আবেদন করতে পারছিল। কিন্তু এর পরবর্তী সময় কিন্তু এই জায়গাটা কিন্তু সংশোধন করে কি করা হচ্ছে, যে এই নোটিশটা দেওয়া হয়েছে, যে নোটিশে তোমাদের বলা হচ্ছে যে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান ফর অল ফিউচার রিক্রুটমেন্টস। অর্থাৎ বুঝতে পারছো, পরবর্তী যেসব রিক্রুটমেন্টগুলো হবে আফটার 15/6/2019, অর্থাৎ
2019-এর জুন মাসের 15 তারিখের পরে যেসব রিক্রুটমেন্টগুলো হবে, যেখানে তোমাদের গ্রুপ ডি রিক্রুটমেন্ট হবে, সেই গ্রুপ ডি রিক্রুটমেন্টের ক্ষেত্রে যেসব টেকনিক্যাল ডিপার্টমেন্ট আছে, যেমন সিভিল, ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকম ডিপার্টমেন্ট, এই সব ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের আইটিআই কিন্তু বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। আইটিআই থাকতেই হবে, আইটিআই অথবা ন্যাক, ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকতে হবে। ঠিক আছে, তো অর্থাৎ বুঝতে পারছো এই ডিপার্টমেন্টে যারা যারা শুধুমাত্র মাধ্যমিক পাশ করেছো তারা কিন্তু কোনো রকমভাবে আবেদন করতে পারবে না, একদম স্পষ্টভাবে উল্লেখ করা আছে। তো এবার কি হবে, মাধ্যমিক যারা পাশ করেছো শুধুমাত্র, যাদের আইটিআই যোগ্যতা নেই, তারা কি আবেদন করতে পারবে না? কতটা চান্স আছে এটা লাগু হওয়ার, সেটাও তোমাদের পরবর্তী জায়গায় আমি তোমাদের বলছি। তো এখানে দেখো বলছে উইল বি 10th পাস, সঙ্গে কি বলছে প্লাস ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট, অর্থাৎ ন্যাক সার্টিফিকেট থাকতে হবে, অথবা তোমরা যদি মাধ্যমিকের সাথে যদি তোমার আইটিআই করা থাকে তাহলেও কিন্তু তোমরা এই যে টেকনিক্যাল ডিপার্টমেন্টের যে পোস্টগুলো আছে সেই পোস্টে তোমরা আবেদন করতে পারবে। একদম সুন্দরভাবে পরিষ্কারভাবে কিন্তু এটা বলা আছে। যারা যারা এই নোটিশটা দেখতে চাও তারা কিন্তু ভোপাল আরআরবিতেও কিন্তু দেখতে পারো, অথবা তোমাদের অন্যান্য চেন্নাই আরআরবি, বিভিন্ন আরআরবিতে কিন্তু এটা এখনও পর্যন্ত কিন্তু আছে। ঠিক আছে, আচ্ছা, তো এবার প্রশ্ন হচ্ছে যে কতটা চান্স আছে যে সামনে যেহেতু ইলেকশন আছে, সেই ইলেকশনের তোমরা জানো যেহেতু ভ্যাকেন্সি তোমাদের এই সেপ্টেম্বর অক্টোবর নাগাদ বেরোবে, ইলেকশানেও মিটে যাচ্ছে, রেজাল্টও অনেক আগে বেরিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে একটা কথা মাথায় রাখবে, ইলেকশানের প্রভাবে যে এর পরিবর্তন হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না, কিন্তু যারা শুধুমাত্র মাধ্যমিক যারা পাশ করেছে তারা যে আবেদন করতে পারবে এটাও কিন্তু কনফার্ম। ঠিক আছে, তো সেটা তোমাদের দেখাচ্ছি। নোটিফিকেশনটা আমি ওপেন করেছি, এটি একদম তোমাদের যে 2/2018 যে নোটিফিকেশান, সেই 2018 যে নোটিফিকেশান অনুযায়ী তোমাদের যে আইটিআই এর যোগ্যতা তখন যে যোগ্যতাটি ছিল সেটা হচ্ছে মাধ্যমিক সঙ্গে আইটিআই, আর মাধ্যমিক সঙ্গে তোমাদের ন্যাক, যে কোনো একটা কিন্তু তোমাদের যোগ্যতা থাকতে হবে। এই অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। তো দেখো এখানে এটা হচ্ছে একটা ভ্যাকেন্সি টেবিল, যেখানে তোমরা দেখতে পাচ্ছ পোস্ট প্যারামিটারগুলো দেওয়া আছে। তো এখানে দেখো ভালো করে এটা লক্ষ্য করো, এখানে দেখো যোগ্যতা, আমি আগে যোগ্যতার জায়গাটা আমি চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ যে মাধ্যমিক পাস যোগ্যতা সঙ্গে কিন্তু ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট অর্থাৎ ন্যাক সার্টিফিকেট থাকতে হবে, অথবা মাধ্যমিক সঙ্গে আইটিআই যোগ্যতা থাকতে হবে, সেটি এনসিবিটি বা এসসিবিটি যে কোনো হোক, তোমাদের এই যোগ্যতা প্রয়োজন। অর্থাৎ এখানে কিন্তু মাধ্যমিক যোগ্যতা যাদের শুধুমাত্র আছে তারা কিন্তু আবেদন করতে পারবে না, একদম ক্লিয়ার ব্যাপারটা। তো এখানে মাধ্যমিক যোগ্যতা যারা আছে তারা কোন কোন ডিপার্টমেন্টে আবেদন করতে পারবে না, এখানে দেখো ডিপার্টমেন্টগুলো কিন্তু দেওয়া আছে। এই যে হেল্পার যেসব পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, ডেজিগনেশন হেল্পার, ব্রিজ হেল্পার, সিভিল, তো এখানে দেখো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে যাদের মাধ্যমিক যোগ্যতা তারা আবেদন করতে পারবে না। ঠিক আছে, এবারে দেখো তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এখানে সব ডিপার্টমেন্ট দেওয়া আছে। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যেমন ট্র্যাক মেনটেনার, হেল্পার ওয়ার্কস, তারপরে হেল্পার ট্র্যাক মেশিন, হেল্পার পিওয়ে, তারপরে হেল্পার সিভিল ওয়ার্কশপ, এগুলোতেও কিন্তু মাধ্যমিক যারা পাশ করেছো তারা কিন্তু আবেদন করতে পারবে না। ঠিক আছে, এরপরে দেখো মেকানিক্যাল ডিপার্টমেন্ট, এই মেকানিক্যাল ডিপার্টমেন্টে দেখো যেমন ডিজেল মেকানিক্যাল, তারপরে ইলেকট্রিক্যাল, বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে যে সেখানেও কিন্তু মাধ্যমিক যদি তুমি শুধু পাশ করে থাকো তাহলেও আবেদন করতে পারবে না। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এর পরবর্তী দেখো সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন, এই ডিপার্টমেন্টেও তোমার যদি শুধু মাধ্যমিক যোগ্যতা যদি থাকে তাহলেও কিন্তু তুমি আবেদন করতে পারবে না। অর্থাৎ এইখানে যে যোগ্যতা তোমার প্রয়োজন, এই যোগ্যতা তোমার প্রয়োজন যেটা হচ্ছে মাধ্যমিক সঙ্গে ন্যাক অথবা মাধ্যমিক সঙ্গে আইটিআই। ঠিক আছে, তাহলে যারা শুধু মাধ্যমিক পাস করেছো, যারা অনলি 10th পাস, ঠিক আছে, অনলি 10th পাস, তাহলে তারা কি করবে? তারা কি গ্রুপ ডিতে পার্টিসিপেট করতে পারবে না? তো তারা পারবে, কিন্তু তাদের এইখানে যোগ্যতা দেখতে পাচ্ছ, দেখো এখানে মাধ্যমিক অথবা আইটিআই অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট, অর্থাৎ যে কোনো একটি যোগ্যতা থাকলে কিন্তু আবেদন করতে পারবে, কিন্তু এই কটা মাত্র পোস্টে তোমরা আবেদন করতে পারবে। যদি কোনো অ্যামেন্ডমেন্ট নোটিশ যদি না আসে যে মাধ্যমিকে এই বছরটা তোমাদের যেমন দেখো, তোমাদের যেমন ওয়ান টাইম
এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, ঠিক আছে, এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। ঠিক তেমনি যদি তোমাদের এরকম ওয়ান টাইম, ঠিক আছে, ওয়ান টাইম তোমাদের যদি আইটিআই থেকে যদি তোমাদের একটা ছাড় যদি দেয়, ঠিক আছে, আইটিআই থেকে যদি ছাড় দেয়, তাহলে অবশ্যই তোমরা সবকটা পোস্টের জন্য আবেদন করতে পারবে। কিন্তু যদি না দেয়, না দেওয়ার চান্সটাই কিন্তু বেশি। তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি, না দেওয়ার চান্সটা কিন্তু বেশি, কারণ ইলেকশন হয়ে যাচ্ছে, রেজাল্টও বেরিয়ে যাচ্ছে। সো সেক্ষেত্রে সেপ্টেম্বর অক্টোবর নাগাদ যেহেতু গ্রুপ ডির ভ্যাকেন্সি বেরোবে অ্যাজ পার নোটিফিকেশান অনুযায়ী, এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী, তো সেক্ষেত্রে চান্স কিন্তু মানে নেই, যাকে বলে যে আবার মাধ্যমিক যোগ্যতাতে প্রত্যেকে আবেদন করতে পারবে, সেরকম চান্স কিন্তু নেই। কিন্তু যদি তা না হয়, মানে শুধুমাত্র যারা মাধ্যমিক পাস বা আইটিআই বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট যে কোনো একটি যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে, সেই যোগ্যতা যদি ধরা হয়, তাহলে মাধ্যমিক পাস ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে কোন কোন পোস্টে, সেটা হচ্ছে এই 24 নম্বর থেকে দেখো, যেমন হচ্ছে মেডিকেল ডিপার্টমেন্টের পোস্টে মাধ্যমিক পাসরা আবেদন করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ট্রাফিক ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছ, এই ট্রাফিক ডিপার্টমেন্টেও কিন্তু মাধ্যমিক পাসরা আবেদন করতে পারবে। অর্থাৎ এই মেডিকেল আর ট্রাফিক, এই দুটো ডিপার্টমেন্টে যেখানে তোমাদের টোটাল যে 5টি মতো পোস্ট, এই 5টি পোস্টেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আগে সুইপার ছিল, বাট সুইপারটাকে সরিয়ে দেওয়া হয়েছে। সুইপার আর এরকমভাবে নিয়োগ হয় না। সুইপার এখন যে নিয়োগটি করা হয়, সুইপারের নিয়োগটা সম্পূর্ণ কিন্তু, আগে সুইপার ছিল, পিয়ন ছিল, এগুলো কিন্তু সম্পূর্ণ এখন মানে তোমাদের যে নিয়োগটা যেটা সম্পূর্ণ হয়, সেটা কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল ভিত্তিতে হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ যদিও সুইপার কাম পোর্টার, তবে এই সুইপার কাম পোর্টারটা কিন্তু মানে যে সুইপার তোমাদের সাধারণত যেগুলো থাকে সেগুলো কিন্তু সুইপার হয় না, ওগুলো সাধারণত মানে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে ওগুলো হয়, সুইপার বা পিয়ন। তো সেই অনুযায়ী দেখতে গেলে শুধুমাত্র যারা মাধ্যমিক পাস যোগ্যতা, তারা এই 5টি পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবে। যে পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, হেল্পার মেডিকেল, হসপিটাল অ্যাটেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান, গেটম্যান আর পোর্টাল হামাল, হ্যাঁ, এই সব পোস্টের জন্য আবেদন করতে পারবে। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু কোনো মেল ফিমেলের কোনো কিন্তু আলাদা করে কোনো ব্যাপার নাই যে শুধুমাত্র মেলরা আবেদন করতে পারবে না, ফিমেলরা আবেদন করতে পারবে না, এরকম কোনো ব্যাপার না। এখানে কিন্তু মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। আর একটা কথা বলে দিই, এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টরাও কিন্তু আবেদন করতে পারবে। এইটা নিয়ে তোমাদের একটা কনফিউশন আছে। তোমাদের দেখো, আমি তোমাদের এই ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে, যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে তারা কি আবেদন করতে পারবে কি পারবে না। তো দেখো, তোমার আমি বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি সম্পূর্ণ ব্যাপারটা। ধরো তুমি 10th পাস যোগ্যতা, শুধুমাত্র তোমার 10th পাস যোগ্যতা আছে এবং সঙ্গে তুমি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট, মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট, তাহলে কি তুমি আবেদন করতে পারবে? কোন পোস্টের জন্য আবেদন করতে পারবে? শুধুমাত্র মেডিকেল পোস্টে। দেখতে পাচ্ছ C1 ক্যাটাগরি, ঠিক আছে, এখানে দেখো LV, OL, HH, ঠিক আছে, এই সব যদি ক্যাটাগরি তুমি যদি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হও তাহলে আবেদন করতে পারবে। কিন্তু যেখানে তোমরা নো বলে দেখতে পাচ্ছ, এইগুলোতে কিন্তু আবেদন করতে পারবে না। অর্থাৎ এই ট্রাফিক ডিপার্টমেন্টে কিন্তু আবেদন করতে পারবে না যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট আছো, ঠিক আছে। আর তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি না হও, তাহলে মেডিকেলেও পারবে, ট্রাফিকেও পারবে। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার, ঠিক আছে। এরপরে চলো, তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ডের কিছু রিলেটেড তোমাদের প্রশ্ন আছে, তোমরা অনেকে আমাকে মেল করেছিলে, সেই মেলের উত্তর আমি তোমাদের দিচ্ছি। এখানে দেখো তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ডটা দেওয়া আছে। মেডিকেল স্ট্যান্ডার্ডের আমি একদম কমপ্লিট ভিডিও আনবো। যারা মেডিকেল স্ট্যান্ডার্ডের কমপ্লিট ভিডিও চাও তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবে, যেখানে তোমাদের এনটিপিসি গ্রুপ ডি সম্পূর্ণ তোমাদের কভার করব। আমি একদম এনটিপিসি গ্রুপ ডি সম্পূর্ণ তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড কভার করব। শুধুমাত্র চোখের মেডিকেল স্ট্যান্ডার্ড নয়, তোমাদের কি কি টেস্ট হবে, ইসিজি থেকে শুরু করে ইকো হবে নাকি, বা কোনো রকম অন্য কোনো টেস্ট হবে নাকি, কি কি টেস্ট হবে একদম কমপ্লিটভাবে, ঠিক আছে। সুগার টেস্ট থেকে শুরু করে যা টেস্ট হয় রেলের পরীক্ষা, মানে রেলের মেডিকেলে, পুরো একদম কমপ্লিট তোমাদের একটা ভিডিও আমি দেবো, যেখানে পুরো সম্পূর্ণ মেডিকেল থাকবে, ঠিক আছে, চোখ থেকে শুরু করে সম্পূর্ণ মেডিকেল, যাতে তোমরা আগে থেকে জেনে যেতে পারো যে তোমাদের এই মেডিকেল স্ট্যান্ডার্ড যদি তোমার থাকে, তাহলেই কিন্তু তুমি এই ভ্যাকেন্সির জন্য তুমি নিজেকে তৈরি করতে পারবে, ঠিক আছে। তো দেখো, এখানে A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডে যে পোস্ট আছে, যেখানে 6-9 উইদাউট গ্লাস, অর্থাৎ চোখে কোনো চশমা থাকলে চলবে না। এবার A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডটা একবার দেখে নেবে কোন কোন পোস্টের জন্য A2 যোগ্যতা আছে। আচ্ছা,
এরপরে দেখো B1 ক্যাটাগরি। B1 ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 6/9/6/12 উইথ অর উইদাউট গ্লাস, অর্থাৎ চোখে চশমা পরে অথবা না পরে তোমার এই দৃষ্টিশক্তি থাকলে আবেদন করতে পারবে, এবং তোমাকে 4 ডায়োপ্টারের বেশি কিন্তু লেন্সের পাওয়ার হলে চলবে না। যেটা টেস্ট হবে কালার ভিশন, বাইনোকুলার ভিশন, নাইট ভিশন এবং মেসোফিক ভিশন টেস্ট হবে। B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যে যেটা পড়ছে 6/9/6/12 উইথ অর উইদাউট গ্লাস। এখানে যেটা বলা হচ্ছে পাওয়ার অফ লেন্স কিন্তু 4 ডায়োপ্টারের বেশি কিন্তু এক্সিট হলে চলবে না, ঠিক আছে। এবং তোমাদের ক্লোজ ওয়ার্কের কথা বলা হয়েছে 0.6 SN যেটা বলা আছে, এবং বাইনোকুলার ভিশন শুধু তোমাদের টেস্ট হবে। এরপরে দেখো যাদের যাদের চোখের সমস্যা আছে, যারা চোখের দৃষ্টিশক্তি খুবই খারাপ, তাদের ক্ষেত্রে আমি বলছি তারা কিন্তু C1 ক্যাটাগরি, অর্থাৎ C1 ক্যাটাগরি মানে কি আছে, C1 ক্যাটাগরিতে যেটা মেডিকেল স্ট্যান্ডার্ডে তোমরা দেখতে পাচ্ছ, মেডিকেল স্ট্যান্ডার্ডের দেখবে অনেকগুলো তোমাদের মেডিকেল ডিপার্টমেন্টের যে পোস্ট আছে সেগুলো কিন্তু সব C1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ছে, যেখানে তোমাদের 6/12 6/18 উইথ অর উইদাউট গ্লাসেস। নিয়ার ভিশন যেটা আছে SN 0.6 SN 0.6, ঠিক আছে। এখানে দেখো তোমাদের অন্য কোনো কিন্তু টেস্ট হবে না, অর্থাৎ যদি তোমার মানে কি বলবো কালার ভিশনের যদি সমস্যা থাকে, বাইনোকুলার ভিশনের যদি সমস্যা থাকে, নাইট ভিশনের যদি সমস্যা থাকে, তোমরা C1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোকে সিলেক্ট করবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের যেটা সব থেকে বেশি প্রশ্ন, যেটা আমাকে অনেকে যারা মেল করেছিলে এবং অনেকে কমেন্ট করেছিলে, তো সেক্ষেত্রে তোমাদের একটা প্রশ্নের উত্তর যেটা না দিলেই নয়, সেটা হচ্ছে এটা, সেটা হচ্ছে ল্যাসিক সার্জারি। অনেকের ল্যাসিক সার্জারি করা আছে বা অন্য কোনো সার্জারি যেটা করেছো চোখের, যাদের ডিফেক্টিভ মানে কোনো এরর আছে, ঠিক আছে। যদি তোমার এই সার্জারি মানে ল্যাসিক সার্জারি বা যদি কোনো সার্জারি যদি তুমি চোখের করে থাকো, আবেদন করতে পারবে, কোনো অসুবিধা কিন্তু নেই। কিন্তু তোমাদের কারেক্ট রিফ্লেক্টিভ এরর আর নট এলিজিবল ফর দ্য পোস্ট অফ মেডিকেল স্ট্যান্ডার্ড A2 B1 এবং B2, অর্থাৎ বলতে চাইছে যে যদি তোমার চোখের কোনো সমস্যা থাকে এবং সেই চোখের সমস্যার জন্য তুমি যদি কোনো সার্জারি করে থাকো, তাহলে সেটা অ্যাকসেপ্ট হবে না এই পোস্টগুলোতে, মানে A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের পোস্টে হবে না, অ্যাকসেপ্ট করা হবে না। B1 ক্যাটাগরি এবং B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের যে পোস্ট আছে সেই পোস্টে কিন্তু কোনো রকমভাবে ল্যাসিক সার্জারি বা এনি আদার সার্জারি কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। তাহলে কোন পোস্টে করা হবে, সেটা হচ্ছে C1 ক্যাটাগরি পোস্টে করা হবে, ঠিক আছে। C1 ক্যাটাগরি যে পোস্ট আছে সেই পোস্টে কিন্তু তোমাদের এই ল্যাসিক সার্জারি বা এনি আদার সার্জারি কিন্তু তোমাদের অ্যাকসেপ্ট করা হবে, ঠিক আছে। এর কিন্তু একটা নোটিশ কিন্তু 2019-এর যে এনটিপিসি যেটা বেরিয়েছিল, সেই এনটিপিসিতে কিন্তু 2019-এর যে এনটিপিসিতে কিন্তু একটা নোটিশ দেওয়া হয়েছিল, যেটা অ্যামেন্ডমেন্ট একটা নোটিশ এসেছিল মেডিকেল স্ট্যান্ডার্ড রিগার্ডিং, যেখানে অনেকেরই কিন্তু মানে সার্জারি করা আছে। এখানে সেটা বলা ছিল, আমি ওটার পিডিএফ আমি যদি পাই আমি আমি আলাদা করে যখন তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড রিলেটেড যখন কমপ্লিট একটা ভিডিও বানাবো, তখন সেই পিডিএফটা আমি তোমাদের ভালো করে আমি অফিসিয়ালিভাবে আমি তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। তো সেখানে কিন্তু এটা উল্লেখ করা ছিল, যেখানে তোমাদের B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডদের কিন্তু ছাড় দেওয়া হয়েছে, এবং C1 আর C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের যারা যারা থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু তোমার যে মানে যদি কোনো ল্যাসিক সার্জারি বা কোনো যদি সার্জারি তোমার করা থাকে, তাহলেও তারা কিন্তু এই সব ক্যাটাগরি যেসব পোস্ট আছে, মানে এই সব স্ট্যান্ডার্ডের যেসব পোস্ট আছে সেই পোস্টে আবেদন করতে পারে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো সেই নোটিশটা আমি পরে আমি তোমাদের যখন কমপ্লিট আমি ভিডিওটা করব যে মেডিকেল স্ট্যান্ডার্ড রিলেটেড, তো তখন আমি তোমাদের এটা দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। তো যারা যারা সার্জারি করেছো তারা কিন্তু C1 ক্যাটাগরিকে আপাতত এই অনুযায়ী, মানে অ্যাজ পার নোটিফিকেশান অনুযায়ী C1 C2 ক্যাটাগরি যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোতে তোমরা টার্গেট করতে পারো, ঠিক আছে। তো আশা করি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে তোমাদের একটা ব্যাপার তোমাদের ক্লিয়ার হয়ে গেল যে ITI যোগ্যতা কিন্তু থাকছে, অর্থাৎ ITI কিন্তু এবার তোমাদের আমার যতদূর মনে হয়, তোমরা যদি আমাকে যদি জিজ্ঞেস করো যে স্পেশালি যে স্যার আপনার কি মনে হচ্ছে যে ITI কি এবারে থাকবেই, তো আমি এখানে যতদূর মানে বলতে পারি ITI 90% কিন্তু চান্স আছে ITI এবারে কিন্তু তোমাদের ম্যান্ডেটারি করা হচ্ছে। কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা যারা ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে ওই 5টা পোস্টে কিন্তু তোমরা আবেদন করতে পারবে,
ঠিক আছে, একেবারে না পাওয়ার থেকে এই 5টা পোস্টে আবেদন করতে পারবে। হ্যাঁ, এটা ঠিকই, যারা আইটিআই করেছে তারা তো একটা ফেসিলিটি পাচ্ছেই, কারণ তারা সবকটা পোস্টে আবেদন করতে পারছে। কিন্তু তোমরা যারা শুধু মাধ্যমিক পাস করেছো তারা এই 5টা মতো পোস্টে মানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। তো তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো এই ভিডিওর মাধ্যমে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট তথ্য যেগুলো ছিল সেগুলো সব কিছু তোমাদের কাছে একদম অফিসিয়ালিভাবে সুন্দরভাবে আমি বুঝিয়ে দিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।